আমার আমার পরিবার এবং যে লোক আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল তার সঙ্গে যে জঘন্য অন্যায় করেছেন আপনি, তার বদলে ঈশ্বর যেন উপযুক্ত শাস্তি দেন আপনাকে। অভিশাপ শুনে থমকে গেছে দি আগুইলার। একটু আগে সাহসের যে ছাপ ছিল ওর চেহারায়, তা মুছে গেছে। এবার বলুন, আপনি কি এখনও নিয়ে যেতে চান আমাকে স্পেনে, নাকি ছেড়ে দেবেন? সম্ভব না, কর্কশ গলায় বলল দি আগুইলার। অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, নিয়তি যদি আমাকে আর বেটিকে আপনার সঙ্গে স্পেনে নিয়ে যায়, যাব আমরা। তবে মনে রাখবেন, আমাদের সঙ্গে ঈশ্বরের অভিশাপও যাবে। এবার দূর হন আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যান এই কেবিন থেকে। আপনাকে ঘৃণা করি আমি, একটুও ভয় পাই না এবং পুরুষ বলে মনে করি না। যদি পুরুষ মানুষ হতেন, কোনো মেয়েকে জিতে নেয়ার চেষ্টা করতেন, তাকে চুরি করতেন না অথবা ফাঁদে ফেলতেন না। রক্ত মাংসের একজন প্রতারকের চেয়ে বিশ্বস্ত একটা কাঠপুতুল হাজার গুণে ভালো। তাকিয়ে তাকিয়ে দেখছেন কি? চলে যান। টলমাল পায়ে আগে বাড়ল ডি আগুইলার। মার্গারেটকে পাশ কাটিয়ে থাবাত দিল বন্ধ দরজার গায়ে। স্প্যানিশ ভাষায় চেঁচিয়ে কি যেন বলল। ওপাশ থেকে খুলে দেয়া হলো দরজার তালা। বেরিয়ে গেল ডি আগুইলার, লাগিয়ে দিল দরজাটা। মার্গারেট আর বেটি শুনতে পেল, তালা লাগিয়ে দেয়া হলো আবার। 10 পচ্চান্ধা বন। মার্গারেট আর বেটিকে যখন নৌকায় চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সান অ্যান্টোনিও জাহাজের উদ্দেশ্যে, পিটার বোম আর ওর লোকেরা তখন হাজির হলো হলবর্নের বাড়ির দরজায়। পথ খারাপ থাকায় আসতে ঘণ্টাখানেক দেরি হয়ে গেছে ওদের। আজকের এই সময়ের জন্য গত একটা মাস ধরে অপেক্ষা করে আছে পিটার। আশা করে আছে বাড়ি ফেরামাত্র সাদরে বরণ করে নেওয়া হবে ওকে। ধরেই নিয়েছে ওর পথ চেয়ে বাড়ির দোতলায় কোনো জানালায় দাঁড়িয়ে থাকবে মার্গারেট। তারপর মেয়েটা যখন দেখতে পাবে ওকে, ছুটে আসবে। সবার সামনে মার্গারেটকে জড়িয়ে ধরবে পিটার। আজ বাদে কাল বিয়ে ওদের, কাজেই লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু দোতলার কোনো জানালাতেই দেখা যাচ্ছে না কাউকে। তার মানে পিটারের পথ চেয়ে নেই কেউ। অথবা হতে পারে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না কাউকে। আশ্চর্য লাগছে পিটারের, সারা বাড়িতে কোনো আলো জ্বলছে না, অথবা জ্বললেও বাইরে থেকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে অন্ধকারে ডুবে থাকা পুরো বাড়ি যেন মুখ বাদান করে তাকিয়ে আছে ওর দিকে। তারপরও নিজের পরিকল্পনা মতো কাজ করলো সে। লাফিয়ে নামলো ঘোড়া থেকে, এক দৌড়ে গিয়ে হাজির হলো সদর দরজার কাছে। খোলার চেষ্টা করলো সেটা, কিন্তু পারল না। দরজাটা ভিতর থেকে আটকানো। তলোয়ারের হাতল দিয়ে দরজার গায়ে বাড়ি মারল পিটার। কিছুক্ষণ পর শোনা গেল কেউ একজন এগিয়ে আসছে। ভিতর থেকে দরজা খুলে দিল লোকটা। জ্বলন্ত লণ্ঠন হাতে অপরিচিত এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখল পিটার। অমঙ্গল আশঙ্কায় ঘাবড়ে গেল সে। টের পেল বুকের ভিতরটা কেমন হিম হয়ে আসছে ওর। বলল, কে তুমি? মাস্টার কাস্টেল আর মিস্ট্রেস মার্গারেট কোথায়? নিজের পরিচয় দিল লোকটা। কি ঘটেছে জানালো। তারপর মার্গারেটের চিঠিটা বাড়িয়ে ধরল পিটারের দিকে। চিলের মতো ছো মেরে চিঠিটা নিল পিটার ওই লোকের হাত থেকে। যা লিখেছে মার্গারেট তা পড়তে যাতে অসুবিধা না হয় সেজন্য বলল, লণ্ঠনটা উঁচু করে ধরো। চিঠি পড়া শেষ হলে বিড়বিড় করে বলল, অদ্ভুত কাহিনী, এখনই যাচ্ছি আমি। কিন্তু তৎক্ষণাৎ যাওয়া হলো না ওর। ঘোড়ার আওয়াজ পাওয়া গেল। মুখ তুলে তাকিয়ে পিটার দেখল জন কাস্টেল হাজির হয়েছেন। পিটারকে দেখতে পেয়েছেন, তিনিও খুশি হয়েছেন। স্বাগতম, দরাজ গলায় বললেন। দূর থেকে দেখেই বুঝেছি তুমি এসে গেছো।
কিন্তু মার্গারেটকে দেখতে পাচ্ছি না যে। মার্গারেটকে দেখতে পাচ্ছেন না কারণ আপনাকে দেখতে গেছে সে। আমাকে দেখতে গেছে মানে? আপনি নাকি দুর্ঘটনা কবলিত হয়েছেন। অবস্থা বেশি ভালো না আপনার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। কি বলছো তুমি এসব? মার্গারেটের চিঠিটা কাস্টেলের দিকে বাড়িয়ে দিল পিটার। আমি বলছি না, এই চিঠি বলছে। চিঠিটা নিলেন কাস্টেল, বললেন, তারপর মুখ তুলে বললেন, কেউ ফাঁদে ফেলেছে আমার মেয়েকে, এবং লোকটাকে তাও বোধহয় অনুমান করতে পারছি। ওই স্প্যানিশ আর ব্লাড হাউন্ড। আমার ধারণা বেটি হাত মিলিয়েছে শয়তানটার সঙ্গে। দাঁতে দাঁত পিষলেন তিনি। যে লোকের কাছে চিঠি দিয়ে গেছে মার্গারেট তার দিকে তাকালেন অগ্নিদৃষ্টিতে। কি হয়েছে ঠিক করে বলো, নইলে চাপকে পিঠের ছাল তুলব তোমার। ভিনদেশি নাবিকের আশা থেকে শুরু করে মার্গারেটের চলে যাওয়া পর্যন্ত যা যা ঘটতে দেখেছে সব বলল লোকটা। ওর কথা শেষ হওয়ার আগেই কাস্টেল বুঝে গেলেন কি করতে হবে। চেঁচিয়ে জড়ো করলেন তিনি নিজের সব লোককে। সংক্ষেপে বুঝিয়ে বললেন কি ঘটেছে। দ্রুত কিছু খেয়ে নিতে বললেন সবাইকে। নিজেও নাকে মুখে খেলেন অল্প কিছু খাবার। তারপর বিশ্বস্ত কয়েকজন লোককে বাড়ি পাহারার দায়িত্ব দিয়ে শক্ত সমর্থ জনা 12 লোক নিয়ে বেরিয়ে পড়লেন রাতের অন্ধকারে। পিটার আছে তার সঙ্গে। টিলবাড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে মার্গারেটকে, অনুমান করলেন কাস্টেল। ওদিকে যাওয়ার সংক্ষিপ্ত একটা পথ আছে, ওটা ধরে ঘোড়া ছোটালেন তিনি। কিন্তু ইতিমধ্যে অনেক ছুটেছে জন্তুগুলো, ক্লান্ত হয়ে গেছে, তাই তেমন কোনো সাড়া আদায় করা যাচ্ছে না ওগুলোর কাছ থেকে। তাছাড়া রাতটাও অন্ধকার, আর থেকে থেকে বৃষ্টি পড়ছে। কাজেই টিলবাড়িতে যখন পৌঁছলেন তারা, তখন কাছে পিঠের কোনো এক গির্জার ঘড়ি ঢং ঢং করে বেজে উঠে জানান দিল রাত 3টা বাজে। ঘোড়া থেকে নামলেন কাস্টেল। নিজের লোকদের অপেক্ষা করতে বলে পিটারকে নিয়ে এগিয়ে গেলেন ঘাটের দিকে। কিন্তু ঘাটে পৌঁছে হতাশ হতে হলো তাকে। কোথাও কোনো নৌকা দেখা যাচ্ছে না, এমনকি কোথাও এমন কাউকে দেখা যাচ্ছে না যাকে দিকে 2-4টা কথা জিজ্ঞেস করা যেতে পারে মার্গারেটের ব্যাপারে। মনিব, আপনি এসেছেন? সরাইখানার মতো দেখতে কোনো একটা বাড়ির সদর দরজার কাছ থেকে শোনা গেল থমাসের কণ্ঠ। মার্গারেট আর বেটির সঙ্গে সহিস হিসেবে এসেছিল সে। রাতের আকাশের পটভূমিতে দেখতে পেয়েছি ছুটে আসছে আপনাদের ঘোড়াগুলো। বুঝতে পেরেছি মিস্ট্রেস মার্গারেট আর মিস্ট্রেস বেটিকে বাসায় না পেয়ে কি হয়েছে তা জানার জন্য ছুটে আসছেন আপনারা। মার্গারেট কোথায়? জিজ্ঞেস করলেন কাস্টেল। মিস্ট্রেস বেটি ডিনের সঙ্গে একটা নৌকায় চড়ে এই ঘাট থেকে কোথায় যেন চলে গেছেন। কোথায় গেছে জিজ্ঞেস করল পিটার। যতদূর জানি মার্গারেট জাহাজে নিয়ে যাওয়ার কথা তাদের দুজনকে। ঘোড়া দুটো নিয়ে সরাইখানায় যাই আমি, অপেক্ষা করতে থাকি। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন ফিরলেন না তারা, বাইরে এসে দাঁড়াই। বাতাস আর পানির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শুনতে পাইনি। নৌকা জোগাড় করো, চেঁচিয়ে আদেশ দিলেন কাস্টেল। ভোরে রওনা হবে মার্গারেট, তার আগেই ওই জাহাজে হাজির হতে হবে আমাদেরকে। থমাসের কথা যদি ঠিক হয়, মার্গারেট আর বেটিকে নিয়ে যাওয়া হয়েছে ওই জাহাজে। তাদেরকে যে নৌকায় করে নিয়ে যাওয়া হয়েছে বলল থমাস, সেটার আরোহীদের দেখে কিন্তু ইংরেজ বলে মনে হয়নি আমার, বরং স্প্যানিয়ার্ড মনে হচ্ছে। কিছু বললেন না কাস্টেল। বিড়বিড় করে কি যেন বলল পিটার। কাস্টেলের মতো ওরও বিশ্বাস স্প্যানিয়ার্ডরাই অপহরণ করেছে মার্গারেট আর বেটিকে। ঘণ্টাখানেক পর ভোরের আলো ততক্ষণে ফুটতে শুরু করেছে। পিটার আর নিজের লোকদের নিয়ে মার্গারেট জাহাজের ডেকে হাজির হলেন কাস্টেল। জাহাজের নাবিকরা নোঙর তুলতে শুরু করেছিল তখন। ক্যাপ্টেন জ্যাকব স্মিথের সঙ্গে কথা হলো কাস্টেলের। কি ঘটেছে জানালেন তিনি তাকে। জানতে পারলেন জাহাজ থেকে কোনো নৌকায় যায়নি তীরের উদ্দেশ্যে। মার্গারেট বা বেটি
বেটির কেউই আসেনি জাহাজে। আরও জানা গেল সান অ্যান্টোনিও নামের একটা স্প্যানিশ জাহাজ ঘন্টা 6 আগে এগিয়ে গেছে নদী মোহনার দিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর জানা গেল তা হলো টাটকা মাংসের উৎস হিসেবে জাহাজে জাহাজে ভেড়া আর মুরগি সরবরাহের কাজ করে এমন দুজন লোক বলেছে সান অ্যান্টোনিও রওনা দেওয়ার কিছুক্ষণ আগে নাকি দুটো মেয়েকে দেখা গেছে জাহাজটার ডেক থেকে ছুঁড়ে দেয়া মই বেয়ে উপরে উঠতে। ওদের একজন নাকি ইংরেজিতে এই কথাও বলেছে, আমার বাবার কাছে নিয়ে যান আমাকে। সন্দেহ হয়েছিল অনেক আগেই, ভয়ঙ্কর সত্যিটা এবার যেন দিনের আলোর মতো উদ্ভাসিত হলো সবার কাছে, এবং সেটা জানতে পেরে থমকে গেল সবাই। নেই কারো মুখে। সবার আগে সামলে নিল পিটার। স্পেনে যেতে হবে আমাকে। মার্গারেট যদি বেঁচে থাকে তাহলে খুঁজে বের করতে হবে ওকে। খুঁজে বের করতে হবে ওই শেয়ালটাকেও। হত্যা করতে হবে ওকে। মাস্টার ক্যাস্টেল, চলুন আপাতত ফিরে যাই বাসায়। আমার মেয়েকে, একমাত্র সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, আর আমি ফিরে যাব বাসায়? অসম্ভব। আমিও যাব স্পেনে। আবেগের বশে বিচার বুদ্ধি হারিয়ে ফেলছেন আপনি, মাস্টার ক্যাস্টেল, বোঝানোর চেষ্টা করল পিটার। স্প্যানিশারদের দেশে বিপদ হতে পারে আপনার। বিপদটা কি তার বলল না। আশা করছে না বলা কথাটা বুঝে নিতে পারবেন ক্যাস্টেল। স্প্যানিয়ার্ডদের দেশ তা তো পরের কথা। মেয়েকে খুঁজতে যদি নরকেও যেতে হয় আমাকে, রাজি আছি আমি। তাছাড়া ডি আগুইলারকে হত্যা করা শুধু তোমার একার দায়িত্ব না, আমারও। আর কিছু বলল না পিটার। ডান হাতটা বাড়িয়ে দিল ক্যাস্টেলের দিকে। শক্ত করে সে হাত ধরলেন ক্যাস্টেল। একটা মেয়ের প্রেমিকের সঙ্গে হাত মেলালেন মেয়েটার বাবা। নীরবে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তারা দুজন। কখনোই আলাদা হবেন না একজন আরেকজনের কাছ থেকে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন শত্রুর বিরুদ্ধে। কিছুক্ষণ কি যেন ভাবলেন ক্যাস্টেল, তারপর ক্যাপ্টেনকে বললেন, জাহাজের সবাইকে একসঙ্গে জড়ো করুন। সূর্য যখন উঠছে তখন জাহাজের ডেকে হাজির হলো সবাই। তাদেরকে সংক্ষেপে পুরো পরিস্থিতি বুঝিয়ে বললেন ক্যাস্টেল। বললেন, আজ তার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পিটার ব্রোমের, অথচ মেয়েটাকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে স্পেনে। মেয়েকে উদ্ধার করতে সেখানে যেতে চান তিনি, এবং সে কাজে সাহায্য চান জাহাজের সবার। জানিয়ে দিলেন কাজটা বিপজ্জনক হতে পারে, কারণ লড়াইয়ের সম্ভাবনা আছে, প্রাণ বা অঙ্গহানির সম্ভাবনা আছে। আরও বললেন, তোমাদেরকে আগে থেকেই সতর্ক করে দেওয়ার কারণ একটাই, তোমরা সবাই নাবিক বা বণিক, কেউই যোদ্ধা না। তারপরও যাদের ইচ্ছা হয় থাকতে পারো আমার সঙ্গে, জোর খাটাবো না। তবে যারা আমার সঙ্গে থাকবে, স্পেন থেকে ফেরার পর তাদেরকে দ্বিগুণ বেতন দেব আমি। উপরেও কোন হিসেবে কিছু জমিও দেব। আর যারা থাকতে চাও না আমার সঙ্গে, মার্গারেট যেহেতু এখনও রওনা দেয়নি, নেমে যাওয়ার মতো সময় আছে তোমাদের হাতে। ক্যাপ্টেন জ্যাকব স্মিথ সহ জনা 30 নাবিক আছে মার্গারেটে। তাদের একজন বাদে সবাই প্রতিজ্ঞা করল, ভালো মন্দ যাই ঘটুক না কেন ক্যাস্টেলের সঙ্গে শেষ পর্যন্ত আছে তারা, কারণ তারা সবাই ইংরেজ। স্প্যানিয়ার্ডদের দেখতে পারে না দু চোখে। যে লোক ক্যাস্টেলকে সঙ্গ দিতে রাজি না, সে আসলে সদ্য বিবাহিত বউকে একলা রেখে অনিশ্চিতের পথে পাড়ি দেওয়ার মতো সাহস নেই তার বুকে। সঙ্গের 12 জন ভিতের দিকে তাকালেন ক্যাস্টেল। ওরা কি বলে শুনতে চান। ওরাও সঙ্গ দিতে রাজি হলো ক্যাস্টেলকে, কিন্তু ওদের সবাইকে সঙ্গে নিলেন না তিনি। 6 জন ভীতকে তীরে পাঠিয়ে দিলেন। তবে তার আগে তাদের প্রত্যেকের কাছে আলাদা চিঠি দিয়েছেন। সেগুলো পৌঁছে দেওয়া হবে ক্যাস্টেলের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, এজেন্ট এবং স্থানীয় কিছু সরকারি কর্মকর্তার কাছে। তার অনুপস্থিতিতে তার সহায় সম্পত্তির দেখাশোনা করতে হবে কিভাবে,
সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন তিনি ওসব চিঠিতে। সংক্ষিপ্ত একটা উইল লিখে ফেললেন তিনি। জানিয়ে দিলেন তার যা কিছু আছে তার অনুপস্থিতিতে সেসবের মালিক হবে মার্গারেট আর পিটার, অথবা ওদের উত্তরসূরিরা। ওদের সন্তান পৃথিবীতে আসার আগেই যদি মারা যায় ওরা দুজন, তাহলে বিক্রি করে দেয়া হবে কাস্টেলের সমস্ত সম্পত্তি। সে টাকা দিয়ে গরিবদের জন্য হাসপাতাল বানানো হবে। কাস্টেল আর পিটারকে বিদায় জানিয়ে চলে গেল ওই ছজন ভীত। নোঙর তোলা হলো মার্গারেটের। সকালের জোরালো বাতাসে পাল ফুলে উঠল জাহাজটার। সকাল 10টার দিকে ইংল্যান্ড উপকূল পেরিয়ে এলো জাহাজটা। দেখা মিলল একটা মাছ ধরার নৌকার। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেল ঘন্টা 6 আগে এখান দিয়েই চ্যানেলের দিকে এগিয়ে গেছে সান অ্যান্টনিও নামের একটা জাহাজ। সেটার ডেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দুটো মেয়েকে। হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল ওরা, তাকিয়েছিল উপকূলের দিকে। তখন কিছুই সন্দেহ করেনি জেলেরা, তাই কাউকে কিছু বলেনি ওই ব্যাপারে। পরের টানা 4 দিন একই রকম থাকলো বাতাসের গতিবেগ। মার্গারেটও এগোলো একই গতিতে। জাহাজের সবাই আশা করছে যে কোনো মুহূর্তে দেখা মিলবে সান অ্যান্টনিওর, কিন্তু দেখা গেল না স্প্যানিশ জাহাজটা। যা হোক, চতুর্থ দিন বিকেলে পড়ে গেছে বাতাসের গতিবেগ। মনথর হয়েছে জাহাজের গতি। এমন সময় ক্রেস নেস্টে বসে থাকা এক লোক চেঁচিয়ে বলল, দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। গতি কমে এসেছে ওটারও। চিলের মতো তীক্ষ্ণ পিটারের দৃষ্টি। ছুটে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো সাগর পানে, তারপর আরেক ছুটে গিয়ে চলল মাস্তুলের উপর। সেখান থেকে চেঁচিয়ে বলল, হ্যাঁ, জাহাজটা দেখতে পাচ্ছি, কিন্তু ওটা সান অ্যান্টনিও কিনা বুঝতে পারছি না। জ্যাকব স্মিথ গিয়ে উঠলেন মাস্তুলের উপর। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন দূরের ওই জাহাজের দিকে। তারপর বললেন, কোনো সন্দেহ নেই, ওটাই সান অ্যান্টনিও। কথাটা শোনা মাত্র যেন তুমুল একটা আন্দোলন শুরু হয়ে গেল মার্গারেটের দিকে। হাতের সামনে যে যা পাচ্ছে তাই তুলে নিচ্ছে। কেউ নিয়েছে তলোয়ার, কারো হাতে দেখা যাচ্ছে বড় ধনুক। অস্ত্রশস্ত্রের অভাব নেই জাহাজে। তবে জাহাজটা যেহেতু সওদাগরি, সেহেতু কামান নেই, গোলা বারুদও নেই। সঙ্গীদের নিয়ে দ্রুত একটা পরিকল্পনা এঁটে ফেলল পিটার। মার্গারেটকে সান অ্যান্টনিওর যতটা কাছে সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। দরকার হলে পাশাপাশি চলবে জাহাজ দুটো। তারপর আকস্মাৎ হামলা করা হবে শত্রুপক্ষের জাহাজে। সান অ্যান্টনিওর নাবিকরা যখন আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা করতে থাকবে, পিটার তখন খুঁজে বের করার চেষ্টা করবে মার্গারেট আর বেটিকে। ওদেরকে উদ্ধার করার চেষ্টা করবে। আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে গেল সবাই। পাইচারি করে বেড়াচ্ছিল উদ্বিগ্ন পিটার। কিছুটা হলেও সন্তুষ্টি ফুটল ওর চেহারায়। এখনও আগের মতোই আছে বাতাসের গতিবেগ। তারপরও সান অ্যান্টনিওর সঙ্গে দূরত্ব কমেছে মার্গারেটের। দূর থেকে দেখে মনে হচ্ছে স্থির হয়ে এক জায়গায় ভাসছে শত্রুপক্ষের জাহাজটা, এগোচ্ছে না। একসময় ওই জাহাজের আধ মাইলের মধ্যে পৌঁছে গেল মার্গারেট, কিন্তু তখন একেবারেই পড়ে গেল বাতাস। বাধ্য হয়ে সাগরের পানিতে দাঁড় নামালো মার্গারেটের নাবিকরা। বাইতে শুরু করলো। রাত যখন নামছে তখন সান অ্যান্টনিও থেকে বড়জোর 400 গজ দূরে রইল মার্গারেট। পিটার আর ওর সঙ্গীরা আশা করছে একটানা যদি দাঁড়ায় ওরা, আগামীকাল সকালের আগেই হাজির হবে সান অ্যান্টনিওর পাশে। এমনকি ভাগ্য সহায় হলে চাঁদ ডোবার আগেই হয়তো হামলা চালাতে পারবে ওই জাহাজে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। রাত 9টা নাগাদ ভারী মেঘে ছেয়ে গেল আকাশ। মেঘের সঙ্গী হয়ে হাজির হয়েছে ঝোড়ো বাতাস। এতক্ষণে বোঝা গেল দুপুরের পর কেন হঠাৎ করেই পড়ে গিয়েছিল বাতাসের গতিবেগ। ঝড়ের সময় পাল খাটিয়ে রাখলে জাহাজ যদি ঘুরতে পারে,
তাই সব পাল নামিয়ে ফেলার আদেশ দিলেন জ্যাকব স্মিথ। দাঁড় টানাও বন্ধ করতে বললেন নাবিকদের। ঝড়ের মোকাবেলা করতে হবে। পরদিন ভোরের আলো যখন ফুটল, দেখা গেল শক্তিশালী অনুকূল বাতাস পালে খাটিয়ে অনেক দূরে চলে গেছে সান অ্যান্টনিও। দূর দিগন্তে কেবল একটুখানি দেখা যাচ্ছে সেটার প্রধান মাস্তুল। পরের 2 সপ্তাহ আর দেখা মিলল না জাহাজটার। পিটার আর ওর সঙ্গীরা ধরে নিল সান অ্যান্টনিও যেহেতু স্প্যানিশ জাহাজ, স্পেনের উপকূলের দিকেই যাবে সেটা, তাই সেদিকেই অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন জ্যাকব স্মিথ। একদিন হঠাৎ করেই বইতে শুরু করলো জোরালো অনুকূল বাতাস। ফুলে উঠল মার্গারেটের সব পাল। টানা 2 দিন তত্তর করে এগোনোর পর দ্বিতীয় দিন সন্ধ্যায় দেখা মিলল সান অ্যান্টনিওর। খুশিতে হৈ হৈ করে উঠল মার্গারেটের নাবিকরা। বড়জোর 1 মাইল দূরে আছে শত্রুপক্ষের জাহাজটা। কিন্তু বৃষ্টি শুরু হলো হঠাৎ করেই। তুমুল বৃষ্টির কারণে ঘন হলো অন্ধকার। আবারও উধাও হয়ে গেল সান অ্যান্টনিও। ততদিনে পর্তুগাল উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে মার্গারেট। দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে আবহাওয়া। ইদানিং প্রায় সারাদিনই বৃষ্টি হয়। সেন্ট ভিনসেন্ট কেই পার হওয়া মাত্র শুরু হলো ভয়ঙ্কর ঝড়, এবং সেই ঝড় বাদলের মধ্যেই আরও একবার দেখা পাওয়া গেল সান অ্যান্টনিওর। ঝড়ের কবলে পড়েছে ওটাও। গতি অনেক কমে গেছে। উন্মত্ত ঝড়ের কাছে একটা মাস্তুল বিসর্জন দিতে হয়েছে ওটাকে। ওই জাহাজের ক্যাপ্টেন, অথবা বলা ভালো ডি আগুইলার, বুঝে গেছে ধাওয়া করা হচ্ছে ওদেরকে। তাই মার্গারেটের দেখা পাওয়া মাত্র দিক বদল করে জিব্রাল্টারের দিকে এগোতে শুরু করেছে। টারিফা পয়েন্ট ছাড়িয়ে এলো ওরা। অতিক্রম করল বে অব আল জাজিরাস। 2 জায়গার কোথাও নোঙর ফেলেনি সান অ্যান্টনিও। যে মাস্তুলগুলো এখনও টিকে আছে ওই জাহাজে, সেগুলো কোনো রকমে পাল খাটিয়ে যত দ্রুত সম্ভব পালাচ্ছে। জিব্রাল্টার প্রণালী ছাড়িয়ে এলো 2টো জাহাজই। হাজির হলো ভূমধ্যসাগরে। দিন দিন বেড়েছে ঝড়ের মাত্রা। ভূমধ্যসাগরে যেন একই সঙ্গে মাতামাতি করছে ঢেউ আর বাতাস। 2 জাহাজের মাঝখানে এখন ব্যবধান 1 মাইলের মতো। রাত নামলো একসময়। আধারে ডুবে গেল চারদিক। বাতাসের একটানা শো শো আওয়াজ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। দুশ্চিন্তা আর দুর্ভাবনায় ছেয়ে গেছে কাস্টেল আর পিটারের মন। ঝড় কমার কোনো লক্ষণ নেই। যে কোনো সময়ে ডুবে যেতে পারে মার্গারেট। ওদিকে যদি ডুবে যায় সান অ্যান্টনিও, তাহলে সলিল সমাধি ঘটবে মার্গারেট আর বেটির। সেক্ষেত্রে ভেস্তে যাবে এত পরিশ্রম আর কষ্ট। ভোর হলো এক সময়। দেখা গেল এখনও সাগর জলে ভাসছে সান অ্যান্টনিও। তবে অবস্থা খুব একটা সুবিধার না জাহাজটার। দুপুর নাগাদ 2 জাহাজের মাঝখানের ব্যবধানটা দাঁড়ালো 1 ফালং। সান অ্যান্টনিওর নাবিকদের দেখা যাচ্ছে এবার হেঁটে চলে বেড়াচ্ছে ডেকের উপর। হঠাৎ দেখা গেল অভাবনীয় এক দৃশ্য। একটা কেবিনের ভিতর থেকে ছুটে বেরিয়ে এলো 2টো মেয়ে। তাদের একজন সাদা একটা কাপড় নাচছে মার্গারেটের উদ্দেশ্যে। কয়েক মুহূর্ত পরই বেশ কয়েকজন নাবিক পাকড়াও করে ফেললো মেয়ে দুটোকে। টানতে টানতে নিয়ে গিয়ে বন্দি করলো কেবিনের ভিতরে। তার মানে বোঝা গেল এখনও বেঁচে আছে মার্গারেট আর বেটি। ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে পিটার। এমন সময় সান অ্যান্টনিওর ডেকের এক কোণায় আলোর ঝলকানি দেখা গেল হঠাৎ। কেউ কিছু বুঝে ওঠার আগেই কামানের গোলাটা এসে পড়ল পিটার যেখানে দাঁড়িয়েছিল সে জায়গার কাছে। পিটারের পাশে দাঁড়িয়েছিল একজন নাবিক। সঙ্গে সঙ্গে মারা পড়ল সে। কেউ কিছু করার আগেই বেচারার লাশটা আছড়ে পড়ল সাগরের পানিতে। ওকে মুহূর্তের মধ্যে গিলে নিল বিশাল এক ঢেউ। বোঝা গেল কামান এবং গোলাবারুদ বহন করছে সান অ্যান্টনিও। 1 ফালংয়ের দূরত্বটা বজায় রাখার সিদ্ধান্ত নিলেন জ্যাকব স্মিথ। তারপরও কখনো কখনো আরও কাছে চলে গেলেন তিনি নিজের জাহাজ নিয়ে। নতুন করে গোলাবর্ষণ করা হলো না সান অ্যান্টনিও থেকে। তার মানে
স্প্যানিয়ার্ডরা হয় চাইছে আরও কাছে যাক মার্গারেট, নয়তো একবার গোলাবর্ষণ করেই বিগড়ে গেছে ওদের কামান। পিটার আর কাস্টেলের সঙ্গে পরামর্শ করে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন স্মিথ। দুই জাহাজের মাঝখানের ব্যবধানটা কমানোর আদেশ দিলেন তার নাবিকদের। সে আদেশ জারির কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দিক বদল করেছে সান অ্যান্টনিও। মালাগার দিকে নাক ঘোরানো হয়েছে ওটার। কাজটা করতে গিয়ে গতি অনেকখানি হারিয়েছে ওটা। সুযোগটার সদ্ব্যবহার করলেন স্মিথ। বাতাসের গতিবেগ কাজে লাগিয়ে অনেকখানি কাছে চলে গেলেন তিনি সান অ্যান্টনিওর। ধনুকার বর্ষা হাতে নিয়ে তৈরি হয়ে গেছে পিটারের লোকেরা। পিটারের হাতে দেখা যাচ্ছে নগ্ন তলোয়ার। দুই জাহাজের ব্যবধান আরও কমা মাত্র চেঁচিয়ে বলল সে, তীর মারো। সঙ্গে সঙ্গে মার্গারেটের ডেক থেকে শুরু হলো তীর বৃষ্টি। কয়েক মুহূর্তের মধ্যে বুকে বা পেটে তীর নিয়ে লুটিয়ে পড়ল সান অ্যান্টনিওর 8-10 জন নাবিক। দড়ি ধরা ধরে ছিল ওরা। ঝড়ের বিরুদ্ধে ঝুঁজতে সাহায্য করছিল সান অ্যান্টনিওকে। ওরা মারা যাওয়ায় ঝড়ের কারণে আবার বেহাল দশা হলো জাহাজটার। ওরার মাস্তুল সংলগ্ন উঁচু একটা টাওয়ারে দাঁড়িয়ে আছে ডি আগুইলার। গলা ফাটিয়ে একের পর এক নির্দেশ দিচ্ছে নিজের নাবিকদের। এক থাবায় পাশের এক নাবিকের হাত থেকে একটা ধনুক কেড়ে নিল পিটার। তিল লাগালো তাতে, নিশানা করল ডি আগুইলারকে। ততক্ষণে বিশাল এক ঢেউয়ের মাথায় চড়ে বসেছে মার্গারেট। নামছে আস্তে আস্তে, তাই সময় নিল পিটার। মৌকা টের পাওয়া মাত্র তীরটা নিক্ষেপ করল সে। অল্পের জন্য ফসকে গেল নিশানা। ভেলভেটের একটা ক্যাপ পরেছিল ডি আগুইলার। ওটা ভেদ করে ঢুকে গেছে পিটারের তীর। ওই ক্যাপসহ গেঁথে গেছে টাওয়ারের একদিকের কাঠে। কত বড় বাঁচা বেঁচেছে তা বুঝতে একটু সময় লাগলো ডি আগুইলারের। সঙ্গে সঙ্গে নিচু হলো সে। ভয় পাচ্ছে আবার কোনো তীর নিক্ষিপ্ত হবে ওর দিকে। লোকটা বেঁচে গেছে দেখে রাগে আর হতাশায় দাঁতে দাঁত পিষল পিটার। নতুন আরেকটা তীর পড়ালো ধনুকে। কিন্তু ততক্ষণে বড় একটা ঢেউ সান অ্যান্টনিওর কাছ থেকে যথেষ্ট দূরে নিয়ে এসেছে মার্গারেটকে। কোনো তীর নিক্ষেপ প্রতিযোগিতায় তিতা গলায় নিজেকেই বলল পিটার, 50 কদম দূরে থেকে 7 বারের মধ্যে 5 বার নিশানা ভেদ করতে পারি আমি, অথচ আজ এত কাছ থেকে খতম করতে পারলাম না ওই লোককে, যার কারণে কলঙ্কিত হয়েছে আমার ভালোবাসা। ঈশ্বর নিশ্চয় ভুলে গেছেন আমাকে। সারা বিকেল ধরে চলল পাল্টাপাল্টি তীর নিক্ষেপ। যখনই কোনো স্প্যানিয়ার্ডকে অসতর্ক অবস্থায় সান অ্যান্টনিওর দেখতে পাচ্ছে মার্গারেটের নাবিকরা, সঙ্গে সঙ্গে তীর মারছে লোকটাকে। একই কায়দা অবলম্বন করছে স্প্যানিশ জাহাজটার নাবিকরাও। তবে নির্বিষ এই লড়াইয়ে তেমন কোনো ক্ষতি হলো না কোনো পক্ষেরই। একটা ব্যাপার খেয়াল করেছে পিটার। ঝড়ের কারণে সান অ্যান্টনিওর খুলে কোনো একটা ক্ষতি হয়েছে। আস্তে আস্তে ডুবছে জাহাজটা। ক্যাস্টেল আর স্মিথ সহ আরে কয়েকজনকে ডেকে ব্যাপারটা দেখিয়েছে সে। স্প্যানিয়ার্ডরাও টের পেয়েছে সেটা। ওরা বুঝতে পারছে এবার হয় তীরে ভেড়াতে হবে ওদের জাহাজ, নয়তো বরণ করে নিতে হবে সলিল সমাধি। জাহাজের নাক আরও একবার ঘোরাতে বাধ্য হলো ওরা। ফলে আরও একবার মার্গারেটের খুব কাছাকাছি হয়ে গেল সান অ্যান্টনিও। বে অফ ক্যালাহন্ডায় মাত্র ঢুকেছে স্প্যানিশ জাহাজটা। এমন সময় আরেকবার তীর বৃষ্টি হলো মার্গারেটের দিক থেকে। লুটিয়ে পড়ল আরও কয়েকজন স্প্যানিশ নাবিক। উপায় না দেখে পোর্ট অফ মর্টিলের দিকে এগিয়ে চলল সান অ্যান্টনিও। আর বেশি হলে 1 লিগ দূরে আছে বন্দরটা। পরিকুটের আড়ালে কাস্টেল আর পিটারকে নিয়ে দাঁড়িয়ে আছেন জ্যাকব স্মিথ। নিজের নাবিকদের উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, ওই বন্দর চিনি আমি। ওখানে আগেও কয়েকবার জাহাজ ভিড়িয়েছি। ওখানে একটা স্প্যানিশ গ্রাম আছে। কাজেই ওই বন্দরে যদি হাজির হতে পারে সান অ্যান্টনিও, ধরে নাও চিরদিনের মতো হারাবো আমরা লেডি মার্গারেটকে। কারণ ওই গ্রাম থেকে
30 মাইল দূরে শুরু হয়েছে পার্বত্য এলাকায়। শুনেছি সেখান দিয়ে যাওয়া যায় গ্রানাডায়। লেডি মার্গারেটকে যদি কোনোভাবে ওই দেশে নিতে পারে মার্কুইস অব মোরেলা, আমাদের সব আশা শেষ। কাস্টেলের দিকে তাকালেন। কি করব, সিদ্ধান্ত দিন। মার্কুইস অব মোরেলার পিছু ধাওয়া করে গ্রানাডায় যাওয়া হয়তো সম্ভব আমাদের পক্ষে, কিন্তু লেডি মার্গারেটকে নিয়ে বেঁচে ফেরা সম্ভব না। করার মতো একটাই কাজ আছে এখন। মার্গারেটকে তুলে দিতে পারি সান অ্যান্টনিওর উপর। ফলে প্রচণ্ড ধাক্কায় চুরমার হয়ে যাবে ওই জাহাজের খোল। পোর্ট অফ মর্টিলে পৌঁছার আগেই ডুবে যাবে ওটা। পানি বেশি গভীর না এই উপসাগরে। দরকার হলে উদ্ধার অভিযান চালিয়ে তুলে আনতে পারবো লেডি মার্গারেট আর মিস্ট্রেস বেটিকে। না, বলল পিটার, উপসাগরের পানি বেশি গভীর না হলেও মার্গারেট বা বেটিকে যে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারবো সে নিশ্চয়তা কোথায়? তার চেয়ে বরং অন্য এক কাজ করা যাক। পোর্ট অফ মর্টিলে যাই আমরাও, তারপর হামলা চালাই সান অ্যান্টনিওর নাবিকদের উপর, যাতে আমাদেরকে ছিকে ধরতে পারে শত শত স্প্যানিয়ার্ড আর অনায়াসে গলা কাটতে পারে আমাদের। বোঝা গেল পিটারের প্রস্তাবে মোটেও রাজি না ক্যাপ্টেন স্মিথ। এতক্ষণ চুপ করে কি যেন ভাবছিলেন কাস্টেল। এবার বললেন, আমরা যদি আমাদের জাহাজ দিয়ে বাড়ি মারি সান অ্যান্টনিওকে, আমাদের নিজেরও তো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে ডুবে মরছি আমরা নিজেরাই। হ্যাঁ, তা হতে পারে, অস্বীকার করলেন না স্মিথ। তবে একদিক দিয়ে সান অ্যান্টনিওর চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে মার্গারেট। আমাদের জাহাজ খাঁটি ইংরেজ ওক কাঠে তৈরি, আর সে কারণেই এত ঝড়েও অক্ষত আছে খোল। কাজেই স্প্যানিশ ওই জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের জাহাজ চুরমার হয়ে যাবে বলে মনে হয় না আমার। তবু রাজি হলো না পিটার। কাস্টেলও মাথা নাড়ছেন। আরেকটা উপায় আছে, বলল পিটার। তারপর বলল, উপায়টা কি? ভুরু কপালে উঠে গেল ক্যাপ্টেন স্মিথের। পারবেন? তাও আবার সাগরের এই উত্তাল অবস্থায়? পারবো কি না জানি না, বলল পিটার। তবে এটা জানি, মার্গারেটকে বাঁচানোর জন্য যে কোনো ঝুঁকি নিতে হবে আমাকে। জাহাজের সবাইকে ডেকে নিরাপদ এক জায়গায় জড়ো করল সে। নিজের পরিকল্পনা ব্যাখ্যা করল। তারপর বলল, এবার বলো, কে কে আছো আমার সঙ্গে? দেখা গেল জনাবিশেক লোক নিজেদের জীবনের ঝুঁকি নিতে রাজি আছে পিটারের জন্যে। এক লোককে দিয়ে জাহাজের ভাড়ার থেকে ধাতব একটা বেস প্লেট আনিয়ে নিলেন কাস্টেল। বললেন সেটা। ওরকম একটা প্লেট পড়তে বললেন পিটারকেও, কিন্তু রাজি হলো না সে। বলল ওটা নাকি বেশ ভারী, ওটা পরে থাকলে নড়াচড়া করতে অসুবিধা হবে। জ্যাকেটের মতো দেখতে এক জাতের জামা ব্যবহার করে তীরন্দাজরা। মহিষের চামড়া দিয়ে বানানো ওরকম একটা জামা পরে নিল সে। ওকে সঙ্গ দিতে রাজি হয়েছে যে জনাবিশেক লোক বর্ষা বা তলোয়ারের আঘাত ঠেকানোর জন্য কিছু না কিছু পরে নিল তারাও। সান অ্যান্টনিওর সঙ্গে এখন মার্গারেটের দূরত্ব 50 গজের মতো। ঘূর্ণিবাহু সামাল দিয়ে সুকৌশলে পাল খাটিয়ে এগিয়ে চলেছে স্মিথ। স্প্যানিশ জাহাজটার সঙ্গে নিজেদের দূরত্ব কমিয়ে আনছে একটু একটু করে। ওই জাহাজকে যদি পাশ কাটিয়ে যেতে পারেন, তাহলে তার ইচ্ছা আছে মার্গারেটের হালে মোচড় দেবেন, হঠাৎ রুদ্ধ করে দেবেন সান অ্যান্টনিওর এগোনোর পথ। বাকি কাজ করবে মার্গারেটের বরিসিপোর্টের কাছে জড়ো হওয়া পিটার আর ওর সঙ্গীরা। মেয়ের কথা ভেবে কাস্টেলও ভিড়ে গেছেন পিটারের দলে। অপেক্ষা করছেন কখন হামলা চালানোর আদেশ দেবে পিটার। ছোট এই দলের সবার কাছে আছে তলোয়ার আর ছুরি। তীরধনুক নিলে সুবিধা করতে পারবে না বুঝে ওসব নেয়নি কেউ। 11 লড়াই। সান অ্যান্টনিওকে পাশ কাটানোর সময় মার্গারেটের হালে হঠাৎ মোচড় দিলেন স্মিথ। স্প্যানিশ জাহাজটার কাঠামোর একপাশে যেন আছড়ে পড়ল মার্গারেটের নাক। কাঠের সঙ্গে কাঠের সংঘর্ষের বিশ্রী আওয়াজ পাওয়া গেল। জায়গায় জায়গায় চলটা উঠে গেল দুটো জাহাজেরই কাঠামোর। এখন দেখে মনে হচ্ছে কেউ যেন আঠা দিয়ে আটকে দিয়েছে
জাহাজ দুটো একসঙ্গে সেটে থেকে ছুটছে ও দুটো পোর্ট অফ মর্টিলের দিকে। সাগরের উত্তাল ঢেউ ও জাহাজ দুটোকে আলাদা করে দেওয়ার আগেই বেশ কয়েকটা লোহার আকশি ছুঁড়ে মারা হলো মার্গারেটের ডেক থেকে। সবগুলোই যেন আঁকড়ে ধরল সান অ্যান্টনিওর রেলিং। এমন সময় হালে আরেকবার মোচড় দিলেন স্মিথ। ফলে মার্গারেটের বোস্প্রোট চলে এলো স্প্যানিশ জাহাজটার রেলিংয়ের ঠিক উপরে। আড়াল ছেড়ে বের হলো পিটার। উঁচু করে ধরে রেখেছে ওর তলোয়ার। দৌড়ে গিয়ে লাফিয়ে পড়ো সবাই শত্রু জাহাজের ডেকে, হুঙ্কার ছাড়ল সে। হয় মারো নয়তো মরো। বলতে বলতে দাঁত দিয়ে কামড়ে ধরল নিজের তলোয়ার। ছুটে গিয়ে লাফ দিল মার্গারেটের রেলিং টপকে। পর মুহূর্তে দেখা গেল সান অ্যান্টনিওর রেলিং দুহাতে ধরে ঝুলছে সে। জায়গা মতোই আছে দাঁতে কামড়ানো তলোয়ারটা। ঠিক সে মুহূর্তে প্রচণ্ড এক ঢেউ আছড়ে পড়ল সান অ্যান্টনিওর উপর। আরেকটু হলে হাত ছুটে গিয়েছিল পিটারের। আরেকটু হলে গুলতি থেকে নিক্ষিপ্ত পাথরের মতো ছিটকে গিয়ে পড়ত সে সাগরের পানিতে। কিন্তু সামলে নিল কোনো রকমে। ওর উপস্থিতি টের পেয়ে গেছে দুজন স্প্যানিশ নাবিক। ওকে খতম করার জন্য নগ্ন তলোয়ার হাতে ছুটে আসছিল ওরা। ঢেউয়ের ধাক্কায় সান অ্যান্টনিও কাত হয়ে যাওয়ায় ডেকের উপর আছড়ে পড়ল দুজনেই। ততক্ষণে পেন্ডুলামের মতো দুলতে দুলতে রেলিং বেয়ে উপরে উঠছে পিটার। চোখের কোণা দিয়ে দেখতে পেল আরেকটা বিশাল ঢেউ ছুটে আসছে স্প্যানিশ জাহাজটার দিকে। তাড়াহুড়ো করে রেলিং টপকালো সে। ঢেউটা আছড়ে পড়ার আগেই লাফ দিল সান অ্যান্টনিওর ডেকের উদ্দেশ্যে। দাঁতে কামড়ানো তলোয়ারটা আলগা করে হাতে নিল শূন্যে থাকা অবস্থাতেই। এমন সময় টের পেল আরও কেউ একজন লাফিয়ে হাজির হয়েছে ওর পাশে। ঘাড়ে একটুখানি ঘোরালো পিটার এবং ওই অবস্থাতে আশ্চর্য না হয়ে পারল না। মেয়েকে বাঁচানোর জন্য হাজির হয়ে গেছেন কাস্টেল। কিভাবে তা তিনিও বলতে পারবেন না হয়তো। কাস্টেলের পর আরও দুজন লোক হাজির হলো মার্গারেট থেকে সান অ্যান্টনিওতে। ঠিক তখন আছড়ে পড়ল ঢেউটা। যে দুজন লোক মাত্র এসেছে তাদের একজন ভেসে গেল সঙ্গে সঙ্গে, হারিয়ে গেল মুহূর্তের মধ্যে। বিপদ ততক্ষণে বাড়তে শুরু করেছে। ঢেউয়ের প্রচণ্ড ধাক্কায় আলগা হয়ে গেছে লোহার আকশিগুলো। চোখের পলকে ফেলার আগেই সান অ্যান্টনিওর কাছ থেকে দূরে চলে গেল মার্গারেট। শত্রুপক্ষের মোকাবেলা করার জন্য যেখানে জনাভিষেক লোক আসার কথা ছিল সেখানে এখন স্প্যানিশ জাহাজটার ডেকে দাঁড়িয়ে আছে শুধু পিটার, কাস্টেল আর অন্য এক লোক। তবে ভাগ্য এখন পর্যন্ত সাহায্য করে চলেছে পিটারকে। ওর দিকে ছুটে এসেছিল যে দুজন স্প্যানিশ নাবিক। প্রথম ঢেউয়ের ধাক্কায় ভেসে গেছে তাদের একজন। দ্বিতীয় ঢেউ ভাসিয়ে নিয়ে গেল অন্য লোকটাকেও। এখন পর্যন্ত অন্য কোনো স্প্যানিশ টের পায়নি পিটারদের উপস্থিতি, কারণ ওদের অন্য কাউকে দেখা যাচ্ছে না ডেকে। ওদের কেউ এদিকে আসার সাহস পাচ্ছে না। সান অ্যান্টনিওর রেলিংয়ের উপর দানবীয় মুগুরের মতো আছড়ে পড়েছে মার্গারেটের একটা পাশ। চুরমার হয়ে গিয়ে উধাও হয়ে গেছে একদিকের রেলিং। ঢেউয়ের ধাক্কায় ভেসে গেছে ওই খোলা জায়গা দিয়ে। নির্ঘাত আছড়ে পড়তে হবে উত্তাল সাগরে। ঢেউয়ের ধাক্কায় কমপক্ষে 100 গজ দূরে চলে গেছে মার্গারেট। সঙ্গীদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিল পিটার। সান অ্যান্টনিওর ডেকে হাজির হয়েছে বেশ কয়েকজন স্প্যানিয়ার্ড। পিটারদের দেখে ফেলল ওরা। সঙ্গে সঙ্গে ধনুক তুলে নিয়ে তীর মারল ওদের উদ্দেশ্যে। আধ ভাঙা মাস্তুলের আড়ালে আশ্রয় নিল পিটার। কাস্টেল ছাড়া অন্য যে লোকটা এসেছিল ওর সঙ্গে একটা তীর গিয়ে লাগলো ওই লোকের গলায়। কণ্ঠার হাড় ভেদ করে বেরিয়ে গেল ঘাড়ের মাংস ফুটো করে। তৎক্ষণাৎ মারা গেল লোকটা। ডেকের উপর আছড়ে পড়ল ওর লাশ। পিটার বা কাস্টেল কিছু করার আগেই মরদেহটা গড়িয়ে চলে গেল ডেকের রেলিংবিহীন জায়গার দিকে। তারপর সেখান দিয়ে পড়ে গেল সাগরের পানিতে। আহত হয়েছে কাস্টেলও। স্প্যানিয়ার্ডদের ছোড়া একটা তীর তার ডান বাহু ভেদ করে ঢুকে গেছে ভিতরে। ওই হাতে তলোয়ার ধরে রেখেছিলেন তিনি, ওটা পড়ে গেছে তার হাত থেকে, গড়িয়ে
চলে গেছে দূরে। আড়াল ছাড়তে বাধ্য হলো পিটার। এক লাফে গিয়ে হাজির হলো কাস্টেলের সামনে। তীরটা ধরল দুহাতে। প্রচণ্ড চাপে দুটুকরো করে ফেললো ওটা। তারপর ফলা বের করে আনলো কাস্টেলের বাহু থেকে। ততক্ষণে প্রচণ্ড ব্যথায় অসাড় আর অকর্মণ্য হয়ে গেছে কাস্টেলের ওই হাত। ঢেউয়ের দুলনিতে গড়িয়ে যাতে সাগরে আছড়ে না পড়েন সেজন্য বা হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে আধ ভাঙা মাস্তুলটা আঁকড়ে ধরলেন তিনি। তাকে ওটার আড়ালে নিয়ে গেল পিটার। পিটার, সাধ্যমতো চেষ্টা করেছি আমরা, বললেন তিনি হাঁপাতে হাঁপাতে, কিন্তু ব্যর্থ হয়েছি। মার্গারেট হয়তো একদিন জানতে পারবে ওকে বাঁচানোর জন্য সম্ভাব্য সব উপায় অবলম্বন করেছিলাম আমরা। আফসোস, মরার আগে দেখা হলো না মেয়েটার সঙ্গে। দাঁতে দাঁত পিষল পিটার। অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। বলার মতো কিচ্ছু নেই ওর। কি করা যায় এখন? কাস্টেলকে এখানেই রেখে ঝাঁপ দেবে সাগরের পানিতে? সেক্ষেত্রে সলিল সমাধি হবে নির্ঘাত। কিন্তু এখানে থাকলে স্পানিয়ার্ডদের হাতে যদি ধরা পড়ে, ওকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে ওই অমানুষগুলো। কাজেই করার মতো একটাই কাজ আছে এখন, মরার আগে বীরের মতো লড়াই করা। আরেকটা বিশাল ঢেউ এসে আছড়ে পড়ল সান অ্যান্টনিওর উপর। মাস্তুল আঁকড়ে ধরে ধাক্কাটা সামলে নিল পিটার। তারপরেই তলোয়ার হাতে নিয়ে এক ছুটে বের হলো মাস্তুলের আড়াল থেকে। উঁচু করে ধরেছে তলোয়ারটা, রণহুঙ্কার ছাড়ছে। বর্ষা উছিয়ে ছুটে আসছিল কয়েকজন স্পানিয়ার্ড। বিশালদেহী পিটারের সেই রণমূর্তি দেখে থমকে দাঁড়িয়ে পড়ল তারা, যেন অসাড় হয়ে গেছে হঠাৎ করেই। সুযোগটা নিল পিটার। এক দৌড়ে হাজির হলো বর্ষাধারী স্পানিয়ার্ডদের কাছে। প্রচণ্ড এক লাথিতে ডেকে ফেলে দিল একজনকে। পিটারকে ঘায়েল করার উদ্দেশ্যে বর্ষা তুলেছিল অন্য এক স্পানিয়ার্ড। তলোয়ারের প্রচণ্ড এক কোপে লোকটাকে শেষ করে পিটার। পর মুহূর্তেই তলোয়ার চালালো আবার। ওর দিকে বর্ষা ছুঁড়ে মেরেছে আরেক স্পানিয়ার্ড। তলোয়ার চালিয়ে বর্ষাটা ঠেকালো, বাঁচালো নিজেকে। ডেকের উপর আছড়ে পড়ল বর্ষাটা। সঙ্গে সঙ্গে ঝুঁকে ওটা তুলে নিল পিটার। ইতোমধ্যে হাত বদল করেছে তলোয়ারটা। লাফিয়ে আগে বাড়ল এক কদম। ওকে নিশানা করে যে লোক বর্ষা ছুঁড়েছিল তার দিকে সর্বশক্তিতে ছুঁড়ে মারল ওটা। সরে যাওয়ার সময় পেল না শত্রুপক্ষের লোকটা। ওর গলা ভেদ করে ভিতরে ঢুকে গেল বর্ষার ফলা। তলোয়ারটা আবার হাত বদল করল পিটার। ওর লাথি খেয়ে পড়ে গিয়েছিল যে লোক, নড়াচড়া করছিল সে। কোনো করুণা দেখালো না পিটার। প্রচণ্ড এক কোপ মেরে মাথা দুফাক করে ফেলল লোকটার। নগ্ন তলোয়ার হাতে নিয়ে রণহুঙ্কার ছাড়তে ছাড়তে পিটারের দিকে ছুটে আসছে আরও তিনজন স্পানিয়ার্ড। ওদের হুঙ্কার কানে যাওয়া মাত্র সচকিত হলো পিটার। এক লাফে চলে এলো একদিকের রেলিং এর কাছে। তার আগে আরেকটা তলোয়ার কবজা করেছে মৃত এক স্পানিয়ার্ডের কাছ থেকে। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি সে। সঙ্গে সঙ্গে ওকে তলোয়ারের এক কোপে শেষ করে দিতে চাইল নতুন হাজির হওয়া এক স্পানিয়ার্ড। বাঁ হাতের তলোয়ার দিয়ে আঘাতটা ঠেকালো পিটার। এক মুহূর্ত দেরি না করে ডান হাতের তলোয়ারটা ঢুকিয়ে দিল শত্রুর পেটে। টেনে বের করল না তলোয়ারটা, বরং হাতল ধরে প্রচণ্ড এক মোচড় দিল। মৃত লোকটাকে নিয়ে এলো নিজের সামনে, আড়াল করল নিজেকে। পিটারকে লক্ষ্য করে তলোয়ারের কোপ মেরেছিল আরেক স্পানিয়ার্ড। যে লোকের পেটে নিজের তলোয়ার ঢুকিয়েছে পিটার, তার ঘাড়ে লাগলো কোপটা। প্রচণ্ড আঘাতের ফলে ধর থেকে আলাদা হয়ে গেল লোকটার মুন্ডু। মুন্ডুহীন লোকটার পেটে এক পায়ে জোরে লাথি মারল পিটার। গুলতি থেকে নিক্ষিপ্ত পাথরের মতো ছিটকে গেল লোকটা। উড়ে গিয়ে পড়ল যে লোকটা তার শিরচ্ছেদ করেছে তার গায়ে। শিরচ্ছেদকারী লোকটা তার মৃত সহযোদ্ধাকে নিয়ে হুড়মুড় করে পড়ে গেল ডেকে। আবারও বিশাল এক ঢেউ আছড়ে পড়ল সান অ্যান্টনিওর উপর। বাঁ হাতের তলোয়ারটা ছেড়ে দিল পিটার। ওই হাত দিয়ে আঁকড়ে ধরল রেলিং এর একটা কোণা। কাজটা করতে যদি আর এক মুহূর্ত দেরি হতো, ওর তীব্র চোট ওকে ভাসিয়ে নিয়ে গিয়ে সাগরে ফেলত। পিটারের বীরত্ব দেখে কিংকর্তব্য বিমোদ হয়ে গিয়েছিল তৃতীয় স্পানিয়ার্ড। ঢেউয়ের ছোবল যখন টের পেল সে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রচণ্ড চোট
ওকে তুলে ফেললো শূন্যে, রেলিং এর উপর দিয়ে নিয়ে ফেললো সাগরে। সোজা হয়ে দাঁড়ালো পিটার। ঢেউয়ের দোলার সঙ্গে তাল রাখার জন্য টলছে। এদিক ওদিক তাকিয়ে খুঁজলো বাঁ হাতের তলোয়ারটা, কিন্তু দেখতে পেল না, চুরোতে ভেসে গেছে। অজ্ঞাতা ডান হাতের তলোয়ারটা নিয়েই টলতে টলতে আগে বাড়ল। ততক্ষণে মুন্ডহীন লোকটাকে ঠেলে সরিয়ে উঠে বসছে ওর সহযোদ্ধা। 2 লাফে লোকটার কাছে পৌঁছে গেল পিটার। প্রচণ্ড কোপ মারার জন্য মাথার উপর তুলল ওর তলোয়ার, কিন্তু কে যেন চিৎকার করে উঠল, থামো। মুখ তুলে তাকালো পিটার। অনতি দূরে দাঁড়িয়ে আছে ডি আগুইলার। পিটার বোম, চেঁচিয়ে বলল লোকটা, অনেক হয়েছে, আর না। খামোখা মারা পড়ছে তোমার আর আমার লোকেরা, অথচ এই লড়াই আসলে তোমার বিরুদ্ধে আমার। কাজেই আমার একটা প্রস্তাব আছে। কিছু বলল না পিটার, ঘাড় ঘুরিয়ে তাকালো। কোনো একজনের উপস্থিতি টের পেয়েছে নিজের পাশে। ডি আগুইলারের কথা ভালো মতো শোনার জন্য আড়াল ছেড়ে বেরিয়ে এসেছেন কাস্টেল। আমি স্পেনের রাজার সৎ ভাই, বলছে ডি আগুইলার। আমি মার্কুইস অব মোরেলা। কাজেই আমার সঙ্গে নিশ্চয় ডুয়েল লড়তে আপত্তি নেই তোমার? কোনো আপত্তি নেই, বলল পিটার। আমি বরং মুখিয়ে আছি তোমাকে শেষ করার জন্য। আর একটা কথা, তুমি যদি পৃথিবীর রাজাও হতে, তারপরও উঁচু গলায় বলতাম আমি তোমার চেয়ে ভালো অবস্থায় আছি, কারণ আমি একজন সৎ মানুষ। কারো হবু স্ত্রী চুরি করার অভিযোগ নেই আমার বিরুদ্ধে। কিছু বলল না ডি আগুইলার। পিটারের ওই অভিযোগের জবাবে বলার মতো কিছু নেই তার। ডুয়েল যদি জিতি আমি, তাহলে কি পাবো, বলে চলল পিটার। এবং কিভাবে বুঝবো এটা তোমার নতুন কোনো ফাঁদ না? তলোয়ার এদিক ওদিক করে দেখালো আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন স্পানিয়ার্ডকে। কিভাবে বুঝবো ডুয়েলের সময় আমার পিঠে ছুরি ঢুকিয়ে দেবে না ওরা? আমি প্রতারক হতে পারি, কিন্তু খুনি না। ডুয়েলে যে জিতবে আমাদের মধ্যে, পুরস্কার হিসেবে মার্গারেটকে পাবে সে। তুমি যদি হারাতে পারো আমাকে, অথবা হত্যা করতে পারো, সবার সামনে প্রতিজ্ঞা করছি মার্গারেট আর তার বাবাকে নিয়ে নিরাপদে চলে যেতে পারবে। আর যদি আমি হত্যা করি তোমাকে, সিনিয়র কাস্টলকে প্রতিজ্ঞা করতে হবে মার্গারেট আমার হবে। ন্যায্য প্রস্তাব। ঠিক আছে, চেঁচালো পিটার, আমি রাজি। আশেপাশে দাঁড়ানো স্পানিয়ার্ডদের দিকে তাকালো ডি আগুইলার। বন্ধুরা, স্পেনের নামে শপথ করো তোমরা। যদি আমার মৃত্যু হয় ওই ইংরেজের হাতে, তাহলে ওর সঙ্গে চলে যেতে দেবে মার্গারেট বেটি আর মার্গারেটের বাবাকে। সান অ্যান্টনিওর ক্যাপ্টেন আর সব নাবিক প্রতিজ্ঞা করলো কাজটা করবে ওরা। প্রস্তুত হয়ে গেল পিটার আর ডি আগুইলার। সোনার আবরণ দেয়া কালো ইস্পাতের একটা ব্রেস প্লেট পরে আছে ডি আগুইলার। ওর মাথায় আছে একটা শিরনাস্ত্র। ওদিকে পিটারের পরনে মহিষের চামড়ার সেই পুরো জ্যাকেট, মাথায় হেলমেটের বদলে মামুলি একটা লোহার টুপি। একটাই সুবিধা ওর, যে তলোয়ার আছে ওর হাতে সেটা ডি আগুইলারের তলোয়ারের চেয়ে 1 ইঞ্চি লম্বা। প্রথমে হামলা চালালো পিটার, লাফিয়ে আগে বাড়ল সে। তলোয়ার দিয়ে কোপ মারল ডি আগুইলারের মাথা লক্ষ্য করে, কিন্তু সময় মতো সরে গেল লোকটা। সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করল পিটারের মাথা লক্ষ্য করে।